প্রিয় ছাত্রছাত্রী, আশা করি ভালো আছো। আবার দীর্ঘদিন পরে তোমাদের সামনে বই নিয়ে বসেছি। বুঝতে পারছো যে বিশেষ পরিস্থিতিতে আমাদের এই বিশেষ ব্যবস্থা। আশা করি এর আগে যে গল্পটা পড়েছি আমরা, আমাদের বোধহয় বহুরূপী হয়েছে। প্রশ্নগুলি আমরা করেছি, 1 নম্বরে করা হয়েছে, 3-এরও হয়েছে, তাই না? আমরা 5-এরগুলি করিনি, 5-এরগুলি আমরা পরে করব, তাই তো? এরকম কথাই ছিল। এবং তোমাদের কেউ কেউ বলেছো যে এমনি পড়া না দিয়ে যে স্যার বই পড়ে পড়ে বুঝিয়ে দিলে ভালো হয়। তো এই জন্য আজকে তোমাদের সামনে বই নিয়ে বসেছি। আজকে আমরা অভিষেক এই কবিতা পড়ব মাইকেল মধুসূদন দত্তের। তো বুঝতে পারছো যে অনেক বড় কবিতা, একদিনে হবে না, আমরা ধরে ধরে পড়ব, কারণ কবিতাটা যথেষ্ট কঠিন। আমরা প্রত্যেকটি চরণ, প্রত্যেকটি শব্দ, তার ভেতরে তাৎপর্য, কবি কী বলতে চেয়েছেন, এটি আমরা সব পুঙ্খানুপুঙ্খ আলোচনা করতে করতে গিয়ে যাব। এবং তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধে হয়, তোমরা কিন্তু পরে আমার সঙ্গে যোগাযোগ করবে এবং পরে লিখেও, হোয়াটসঅ্যাপে লিখেও তোমরা জানাবে। যতদূর সম্ভব তোমাদের সমস্ত প্রশ্নগুলির আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। যাই হোক, আমরা অভিষেক করব আজকে মাইকেল মধুসূদন দত্ত। আমরা কবিতা পড়ার আগে একটু কবি জীবনী, একটু কবিকে জেনে নিই, কারণ কবিকে জানলে পারে আমাদের বিষয়টা পড়তে অনেক সুবিধা হবে। এটা আমাদের কিছু সুবিধা হবে। বলছি, মধুসূদন দত্তকে আমরা বলে থাকি বাংলা কাব্যের বিপ্লবী কবি। যেমন দেখো, রবীন্দ্রনাথকে বলি আমরা কবিগুরু আর বিশ্বকবি, নজরুলকে বলি বিদ্রোহী কবি, তাই না? তা মনে করো সুকান্ত ভট্টাচার্যকে বলি আমরা সাম্যবাদী কবি। তো এই রকম বাংলা কাব্যে আমরা মাইকেল মধুসূদন দত্তকে বিপ্লবী কবি এই অভিধায় আমরা অভিহিত করি। কেন করি? আমরা তার জীবন পর্যালোচনা করলে এই বিপ্লবী কবি বলার কারণটি বা সার্থকতা আমরা বুঝতে পারব। আমরা কবির জীবনকাল যদি বলি 1824-1873, অর্থাৎ মাত্র 49 বছর তার জীবনকাল। এটি জীবন বলিনি, তোমাদের বুঝতে সুবিধা হবে। আমরা বলতে পারি যে বাংলা কাব্যে কী ধরো সেই আধুনিকতার আগে মধ্যযুগী বলি বা বর্তমান কাল অবধি বলি, এইরকম প্রতিভাধর, এইরকম জীবনে ট্র্যাজিক জীবন সম্পন্ন কবি বাংলা কাব্যে, বাংলা সাহিত্যে কিন্তু আর নেই। কীরকম? আমরা জীবনে খুব সংক্ষেপে একটু বলি, তাহলে বুঝতে পারবে। 1824 খ্রিস্টাব্দের 25শে জানুয়ারি, এখনকার যে বাংলাদেশ, আমাদের যশোহর জেলা, সেই যশোহর জেলার সাগরদাড়ি গ্রামে তার জন্ম হয়। বাবা রাজনারায়ণ দত্ত, মা জাহ্নবী দেবী, ওই পিতামাতার একমাত্র সন্তান মধুসূদন। তার পিতা ছিলেন তখনকার দিনে নামজাদা উকিল। তিনি কোর্টে প্র্যাকটিস করতেন এবং সে যুগের নিরিখে তার ইনকাম ছিল, উপার্জন ছিল প্রচুর। বলতে পারো যে সেই যুগে প্রায় 10,000-9,000 টাকা তার মাসে উপার্জন ছিল। বুঝতে পারছো যে সেই উপার্জনক্ষম পিতার একমাত্র সন্তান মধুসূদন। মানে গোটা বাল্যকালটাই তার একটা, বলতে পারো যে সেই বিলাস, বৈভব, ঐশ্বর্যে কেটেছে। কীরকম? এক ছোট্ট দৃষ্টান্ত দিলে বুঝতে পারবে। কীরকম? দেখো, যে আমরা তো ধরো স্কুলে যাই, স্কুলে যাওয়ার আগে ধরো খেয়ে যাচ্ছি, তো খেয়ে কী হয়? ধরো তুমি ভাতের সঙ্গে 2টো তরকারি বা একটা ডাল ঝোল খেয়ে যাচ্ছ, কিন্তু কবি যখন খেতে বসবেন তার থালার চারপাশে কিন্তু 18-20 রকমের পদ সাজিয়ে দিতে হবে, না তিনি খাবেন না। তাই এটাই রেওয়াজ ছিল। খাওয়া দাওয়া হয়েছে, এবং শুধু তাই না, যদি সেই পদগুলি কম হতো, 18-20 পদ না থাকতো, তিনি কিন্তু থালা ফেলে দিতেন, খাওয়া ছেড়ে উঠে যেতেন। এখানেই শেষ না, তিনি বাড়ি থেকে বেরিয়ে সেই
যাচ্ছেন, তার বাড়ি থেকে বিদ্যালয় ছিল প্রায় ওই 2.5 কিলোমিটার 3 কিলোমিটারের মতো দূরত্ব। তিনি পালকিতে যেতেন। এই পালকিতে যাওয়ার সময় কিন্তু তিনি সেই পালকির মধ্যে তার পোশাক রেখে দিতেন ভাঁজ করে। কেন? তিনি যে পোশাক পরে স্কুলে যেতেন, ক্লাস করতেন, সেই পোশাক পরে তিনি বাড়ি আসতেন না। তিনি স্কুলে গিয়ে পোশাক পাল্টাতেন। এই যে পোশাক পাল্টালেন, এই পাল্টানো পোশাকে দাগ পড়বে না। সেই পোশাক আবার নতুন করে ধোয়া হবে, ইস্ত্রি হবে তারপরে। কিন্তু সেই পোশাক ইস্ত্রি কোথায় যেত না? ফিরিঙ্গি ফরাসিদের লন্ড্রিতে। বুঝতে পারছো তো তার জীবনটা কীরকম ছিল? একেবারে পাঠ করা, একেবারে ডিসিপ্লিন, শৃঙ্খলাবদ্ধ। আমরা দেখব তার কবিতার মধ্যে কিন্তু তার এই ছাপ আছে। কীরকম দেখো, যে এই যে তার এই ভাবনা, তার সব কিছুর মধ্যে একটা সুচারুতা, একটা শিল্পিত ভাব, এবং এই একই সঙ্গে সেই মায়ের কাছ থেকে তিনি শুনছেন সে রামায়ণ, মহাভারত, ভারতের পুরাণের নানা গল্প। যাই হোক, সেই গ্রাম্য শিক্ষা শেষ করে তিনি কলকাতা এলেন। কলকাতায় এসে তিনি হিন্দু কলেজে ভর্তি হলেন। কবি এই বাংলা ভাষা, বাংলা শিক্ষা, বাংলা পঠন চললে পারো তার মনে কিন্তু ছিল তিনি ওই পাশ্চাত্য কবিদের মতো হবেন। শেক্সপিয়ার, বায়রন, মিল্টন, ভার্জিল, এদের মতো তিনি বড় বড় কবি হবেন। তিনি এই বাঙালি ভেত কবি হবেন না। এবং সেখানে গিয়ে তিনি ওই কলকাতাতে গিয়েও তিনি তার এই ভাবনাটাকে তিনি মনে মনে পোষণ করতে লাগলেন। এবং যথারীতি তার কী মনে হতে লাগলো যে এই পাশ্চাত্য ভাবনায় ইংরেজি শিক্ষিত হলে পরে কী হবে, তিনি তার এই যে মনের যে ভাবনা, তিনি ইংরেজদের মতো বড় কবি হবেন, সেটা পূর্ণ হবে। এই ভাবনা থেকে তিনি কী করলেন, সেই হিন্দু ধর্ম ত্যাগ করে তিনি খ্রিস্টান হয়ে গেলেন। অর্থাৎ মধুসূদন দত্ত হয়ে গেলেন কি মাইকেল। এইবার দেখো, যখনই তিনি এই মাইকেল খ্রিস্টান হলেন, তখনই কিন্তু তিনি জীবনটাকে বুঝতে পারলেন। জীবন কি, কেন? ওই যে বাল্যকালে যে সেই তার বিলাসিতা, বৈভবের যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেইটা কিন্তু ছেদ পড়ে গেল। কীরকম? যখন খ্রিস্টান হওয়ার সংবাদ বাবা পেলেন রাজনারায়ণ দত্ত, সেই মুহূর্তে ছেলেকে ত্যায্যপুত্র ঘোষণা করলেন। অর্থাৎ ছেলেকে তিনি অস্বীকার করলেন। মনে রাখবে যে রাজনারায়ণ দত্তের ত্যায্যপুত্র ঘোষণা করা আর আমরা যে দেখি যে ছেলেকে ত্যায্যপুত্র করার পার্থক্য আছে। কী পার্থক্য? তার পিতা একেবারে সেই ব্রাহ্মণ ডেকে শ্রাদ্ধ শান্তি যে করে, সেই রকম করে ছেলেকে তিনি মৃত ঘোষণা করলেন এবং সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত করলেন। এবং তার স্ত্রী তার মধুসূদনের মা জাহ্নবী দেবী, তিনিও কিন্তু স্বামীর পদাঙ্ক অনুসরণ করে জীবিত অবস্থায় কিন্তু ছেলের মুখ দর্শন করেননি। যথারীতি কী হলো, সেই মধুসূদনের কলকাতার যে সেই জীবন, সেখানে পয়সা বন্ধ হয়ে গেল। তিনি বাধ্য হয়ে, এর মধ্যে ঘটনা ঘটেছে, তাকে হিন্দু কলেজ থেকে তাড়িয়ে দেওয়া হলো। কারণ সেই সময় খ্রিস্টান ছেলেরা হিন্দু কলেজে পড়তে পারতো না। তবে তিনি বিশপস কলেজে ভর্তি হলেন। কিন্তু ভর্তি হলে কী হবে, তার যে সেই বিলাসিতা, খরচ, সেগুলি বন্ধ হয়ে গেল। তিনি পড়া বাদ দিয়ে তিনি মাদ্রাজে চলে গেলেন। মাদ্রাজে গিয়ে তিনি একটা সেই ট্রান্সলেটরের কাজ নিলেন, একটা চাকরি নিলেন। চাকরি নেওয়ার পরে সেখানে তিনি একটা বই লিখলেন, দ্য ক্যাপটিভ লেডি, ইংরেজিতে লিখলেন। কেন বলছি দেখো, জীবনটা বললে এবার বুঝতে পারবে তার জীবনটা কেমন। এই দ্য ক্যাপটিভ লেডি, এই বইটা লেখার পর তিনি বইটা কেমন হয়েছে জানার জন্য কলকাতার যে তার বন্ধু, প্রিয় বন্ধু ছিল গৌরদাস বসাক, তার কাছে পাঠালেন যে বইটা কেমন হয়েছে দেখার জন্য, একটা মতামত নেওয়ার জন্য। আর সেই সময় আমাদের বাংলায় ছিলেন বিখ্যাত ব্যক্তি ইংরেজি সাহিত্যের, নামটা তোমরা জানো, কী নাম? সেই বেথুন কলেজ আছে এখন,
সে স্যার ড্রিঙ্ক ওয়াটার বেথুন। গৌরদাস কী করলেন, সেই বইটা বেথুন সাহেবকে দিলেন। বেথুন সাহেব সেই মধুসূদনের লেখা ক্যাপটিভ লেডি আগাগোড়া পাঠ করে তিনি বইটার পেছনে একটা ফুটনোট লিখে দিলেন। কি ফুটনোট? এইরকম একেবারে বাংলা ভাষায় লিখলেন যে এই কবি তার মাতৃভাষা সাধনা করলে পারে মাতৃভাষার উন্নতি হবে, কিন্তু ইংরেজি ভাষায় এইরকম কবির দরকার নেই। বন্ধু গৌরদাস কী করলেন, সেই বইটা ওই মতামত সমেত আবার পাঠিয়ে দিলেন মধুসূদনের কাছে। তারপর তিনি সেখানে করলেন, দেখে বুঝতে পারলেন তার মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। এই দ্বন্দ্ব বিক্ষোভে তিনি ঠিক করলেন যে তিনি আবার ফিরে আসবেন। কোথায়? কলকাতায়। এর মধ্যেই কিন্তু তিনি এক ওই নীলকর সাহেবের রেবেকাকে বিয়ে করেছেন। যথারীতি সেই বিয়েটা টেকেনি, এবং তারপরে তিনি হেনরিয়েটা নামে আর এক মহিলাকে বিয়ে করেছেন, এবং এই মহিলা তার জীবনসঙ্গিনী ছিলেন আজীবন। যাই হোক, কলকাতায় এলেন। কলকাতায় এসে তিনি সেই তার বড় বড় বন্ধু ছিল, সেই বন্ধুদের সঙ্গে তিনি একদিন ওই বেলগাছিয়া নাট্যশালায় রামনারায়ণ তর্করত্নে রত্নাবলী নাটকের অভিনয় দেখতে গেলেন। যাই হোক, অভিনয় দেখছেন, অভিনয় দেখে তার ভালো লাগেনি। বুঝতে পারছো যে কবির মনোজগৎ তৈরি হয়েছে ভার্জিল, শেক্সপিয়ার, মিল্টন, বায়রন, এদের নিয়ে, এদের কাব্য পড়ে, এদের পড়ে, আর সেখানে এই সংস্কৃত সাহিত্যের রত্নাবলী বা এগুলি তার ভালো না লাগাটাই স্বাভাবিক। তিনি কিছুক্ষণ পরে ওই অর্ধেক নাটক দেখেই বেরিয়ে এলেন রাগে। পরের দিন বন্ধুরা বলেছে, কী রে তুই চলে এলি? তো এইবার বন্ধুরা বলছে যে বেশ না, বন্ধুদের বলছে তোরা এগুলি কী দেখছিস, এগুলি নাটকে কিছু আছে? তো বন্ধুরা বলো তুই নাটক লিখে দেখা, তাহলে বুঝতে পারবো। কিন্তু কবি কিছু বললেন না, মনে মনে সেই চ্যালেঞ্জ নিলেন। কারণ চ্যালেঞ্জ এই জন্য বলছি, দেখো মধুসূদন কিন্তু তখনও অবধি বাংলা ভাষায় কিন্তু দক্ষ ছিলেন না। তিনি পৃথিবী বানানটা লিখতেও ভুল করেছিলেন বা ভুল করতেন। তো সেই কবি কী করবেন না, তিনি বাংলা ভাষায় নাটক লিখবেন। এই সময় তোমাদের একটা কথা বলে নিই, তোমরা সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই সময় একটা উপন্যাস প্রথম খণ্ড পড়তে পারো, দেখবে সেটা পড়লে পারে সেখানে আছে যে কবি কীভাবে তিনি নানা ভাষা শিক্ষা করছেন, সংস্কৃত, হিব্রু, ল্যাটিন, বাংলা, তিনি বেশ কয়েকটা ভাষায় তিনি কিন্তু পারদর্শী হয়েছিলেন। এবং তারপরে কি দেখছি, সেই বন্ধুদের সেই চ্যালেঞ্জ নিয়েছিলেন নাটক লিখে দেখাবেন। 1858 খ্রিস্টাব্দে তিনি মহাভারতের কাহিনী নিয়ে লিখলেন শর্মিষ্ঠা। এই নাটক যেমন সেই দর্শকের দিক থেকেও সার্থক হলো, পঠন পাঠনের দিক থেকে। কেন? এই প্রথম পাশ্চাত্য ভাবনায় সেই নাটক, এবং কবি ভূমিকায় ছোট্ট করে একটা সেই কথা লিখলেন, কী ছিল, অলিখ কুনাট্য রঙ্গে মজেলোক রাঢ়ে বঙ্গে নিরখিয়া প্রাণে নাহি সয়। বুঝতে পারছো কবি দুঃখ খেদ কোথায়? এইবার দেখবো এরপরে কবি কী করলেন, সেই তার শর্মিষ্ঠা পরে ব্রজাঙ্গনা, পদ্মাবতী, তিলোত্তমা সম্ভব, একের পর এক তিনি কিন্তু নাটক লিখলেন এবং দুটো প্রহসনও লিখলেন। একটা হচ্ছে একে কী বলে সভ্যতা এবং গুরু শালিকের ধারে রোগ। এবং একই সঙ্গে দেখব তিনি কি দেখতে পেলেন, তিনি দেখতে পেলেন যে আসলে আমাদের যে কবিতাগুলি লেখা হতো, যা লিখতেন, সেই কিন্তু একেবারে সেই ওই পয়ার ছন্দে, 8-6-14 মাত্রার ওই পয়ার ছন্দে পড়েছো তোমরা। কাশিরাম দাসের মহাভারতের কথা অমৃত সমান, কাশিরাম দাস ঘনে শুনে পুণ্যবান। কবি দেখলেন যে কবিতাকে যদি পয়ারের বেরি থেকে, নিগর থেকে মুক্ত না করা যায়, তাহলে কিন্তু সেই ভাব মুক্তি পাচ্ছে না। এবং তিনি কী করলেন, মিল্টনের ব্ল্যাঙ্ক ভার্স অনুসরণে তিনি আর চতুর্দশপদী এই ভাবনার দিকে গেলেন। এবং দেখছি আমরা যে মধুসূদন কী করলেন, সেই
মানে ভাব অনুযায়ী কী হতে লাগলো, যে লাইনের শেষে জ্যোতি না পড়ে ভাব অনুযায়ী, অর্থ অনুযায়ী লাইনের জ্যোতি পড়লো। সেদিকে রেখে কিন্তু এই যে ছন্দকে মুক্তি দেওয়া, পয়ার থেকে মুক্ত করা, মুক্তি দেওয়া, এটা কিন্তু একটা বিরাট বৈপ্লবিক ভাবনা। এই যে বলেছি আগে, বিপ্লবী কবি শুধু এই ছন্দমুক্তি তো অন্যতম কারণ, এছাড়া কিন্তু তার আছে কিন্তু সেই কাব্যের বিষয় নির্বাচন, চরিত্র সৃষ্টি, জীবন দর্শন, সব দিক থেকে। যাই হোক, আমরা এই কবির শ্রেষ্ঠ সৃষ্টি দেখব হচ্ছে আর এই মেঘনাদ বধ। এরপরেই কবির কী দেখতে আমরা জীবনী আসছে, কিন্তু কাব্য এখন আসেনি। কিন্তু কবির কি সেই বাল্যকালে অর্থ ছাড়া হয় না, প্রচুর অর্থ চাই, এবং সেই সময় যারা ওই উকিল ব্যারিস্টার ছিলেন তাদের অর্থটা বেশি উপার্জন হতো, অর্থ আসতো। ঠিক করলেন কি তিনি সেই ইংল্যান্ডে যাবেন, গিয়ে সেখানে তিনি ব্যারিস্টারি পাশ করে এসে প্র্যাকটিস করবেন। এই ভাবনায় ইয়েতে চালিত হয়ে তিনি ইংল্যান্ডে গেলেন। খুব কম সময়ের মধ্যে সেখানে ব্যারিস্টারি পাশ করলেন। ইংল্যান্ড থেকে তিনি গেলেন হচ্ছে ফ্রান্সের প্যারিসে, কারণ প্যারিস হচ্ছে শিল্পী, সাহিত্যিক, কবি, দার্শনিক স্বর্গভূমি। সেখানে গেলেন। সেখানে যাওয়ার পর কয়েক মাস থাকলে তোমরা জানো সেখানে একটা অদ্ভুত গল্প আছে। কী গল্প আছে? যে প্যারিসে গিয়ে তিনি যথেচ্ছ ধার করেছেন, একেবারে প্রায় পরিচিত এমন একজনও ছিলেন না যার কাছে তিনি অর্থ ধার করেননি। এবং তোমরা জানো এই ধার বলো তো, এই ধারের জন্য তাকে কিন্তু প্যারিসের জেলেই পৌঁছতে হতো, জেলেই থাকতে হতো। কে রক্ষা করেছেন তোমরা জানো? বলতে পারবে কি? নাম বলে মনে পড়বে, তিনি কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। সাহায্য না করলে তাকে কিন্তু এই প্যারিসেই থাকতে হতো। যাই হোক, আরও ঘটনা আছে, কৌতুক। ওই বিদ্যাসাগর তখন পুরুলিয়ার কারমাটারে আছেন, ভবিষ্যৎ খুব ড্রিঙ্ক করতেন। তো এরকম ওই দেশীয় ভাই গিয়ে বিদ্যাসাগর বলেছে, এই তুমি তো মধুসূদনকে মদ খেতে টাকা দাও, আমাকেও দাও, আমি খাবো। এবার বিদ্যাসাগর তো রসিক ছিলেন, তিনিও বেশ টাকা দেখিয়ে বলছেন যে হ্যাঁ তোমাকেও দেবো, যে তুমি একটা মেঘনাদ বধ কাব্য লিখে নিয়ে আসো। বুঝতে পারছো? আসলে বিদ্যাসাগর বুঝতেন যে কাকে কী সাহায্য করলে পারে কী পাওয়া যায়। যাই হোক, আমরা বেশি দীর্ঘায়িত করব না তার জীবনী। সেখান থেকে এলেন, এসে তিনি কলকাতার হাইকোর্টে প্র্যাকটিস করছেন। প্র্যাকটিস তার খুব খারাপ হলো না, বেশ জমে উঠেছিল। জমলে হবে কি, আমাদের কবি ছিলেন অমিত ব্যয়ী, কোন হিসেব রাখতেন না। মানে কীরকম দেখো, উদাহরণ দিলে বুঝতে পারবে। মনে করো কবি কোর্ট থেকে ফিরেছেন, তার কোর্ট গায়ে তখন কোর্ট পড়া আছে। তো এবার কোনো হয়তো প্রার্থী এসছে, অর্থ প্রার্থী চাইতে এসেছে, যে ধরো কন্যার বিয়ে বা কোনো কারণে অর্থ চাইতে তিনি কী করতেন, কোর্টের পকেট থেকে যে টাকাগুলো উঠতো তাই দিয়ে দিতেন। তিনি গুনেও দেখতেন না তার কত টাকা উপার্জন হয়েছে, কত দিচ্ছেন। বুঝতে পারছ? তার এই অমিত ব্যয়িতা, যথেচ্ছ খরচ, আস্তে আস্তে কোর্টে প্র্যাকটিস যাওয়া বন্ধ হয়ে গেল তার। যথারীতি ধার বাড়ছে, কবি আয় অনিয়মিত হয়ে পড়ছে। এমন একেবারে শেষের দিকে এবার আসবো আমরা। 1824-এর 25শে জুন, তাই মনে রাখবে, এই দিন কবির স্ত্রী হেনরিয়েটা মারা গেলেন। এই যে মারা গেলেন, কবি এতই অসুস্থ, তিনি কিন্তু সেই ওপর থেকে স্ত্রীকে এসে দেখতে পারছেন। এমন অনেক ঘটনা আছে, তার জীবনের বিপর্যয়ের ছবি আছে। আমি একদম শেষের দিকে আসছি, তিনি কিন্তু দেখতে পাচ্ছেন না। ওই কবির বন্ধুরা হেনরিয়েটাকে সন্তুষ্ট করলেন। তাহলে 25শে জুন গেল, 26, 27, 28, 29শে জুন একেবারে আমরা সকাল ওই 10:30, 11টায় আসবো। তাহলেই বুঝতে পারবে
যে কবির জীবন কেন বলছি, যেরকম ট্র্যাজিক জীবন আমরা কিন্তু বাংলা সাহিত্য তো বটেই, ভারতীয় সাহিত্য কাউকে পাবো না, পাশ্চাত্যে পেতে পারি আমরা। যাই হোক, আমরা ওই 29শে জুন কি দেখছি, আমরা এক কবির বন্ধুর ভাষায় বলছি। তিনি কী করছেন, তার আগের একটা ঘটনা বলে নিই। একদিন এক কবির বন্ধু কবির সঙ্গে সাক্ষাৎ করতে এসছেন। তো সাক্ষাৎ করতে এমন সময় বাইরে এক মহাজন যাকে ধার করেছে, সে কবিকে যথেচ্ছ গালিগালাজ করছে তার টাকা ঠিক সময় ফেরত না দেওয়ার জন্য। এইবার আর কবি তখন ড্রিঙ্ক করছিলেন। তো বন্ধু বলছে, কী রে, তুই নিজেকে এইভাবে শেষ করে দিচ্ছিস, কেন ড্রিঙ্ক করছিস? তো মধুসূদন বলছেন যে, দেখ, ওই যে শুনতে পাচ্ছিস, যে ওই শুনতে আমার নিজে হত্যা করতে হয়, কী করব? এগুলি ভোলার জন্য আমাকে এই ছাই পাশ খেতে হয়। যাই হোক, 29শে জুন সেই বন্ধু এসেছেন। কবি বিছানায় খাটে শুয়ে আছেন অর্ধচেতন অবস্থায়, আর মেঝেতে দুটো বালক সেই একটা 2-3 দিনের বাসি ভাত একটা বড় বাটিতে আছে, সে খেয়ে শুয়ে পড়েছে। গোটা ঘরে মাছি ভন ভন করছে। এবার কবিকে দেখেই সেই বলছে, কী ব্যাপার? তো অর্ধচেতন অর্ধজাগরণ অবস্থায় সেই কবি বলছেন, কি বলছেন, তার শেষ কথা, যে দেখ, পিতার অতুল ঐশ্বর্য, স্নেহময়ী মা এবং প্রতিভা থাকলে পারো যদি চরিত্র করে না ওঠে, তাহলে কিন্তু এই পৃথিবীতে যে কারো আমার মতো অবস্থা হতে পারে। কথা বুঝতে পারছো কী বলছি? তো বলতে চাইছেন যে আসলে বাবার তো অর্থভাব ছিল না, আর তার মায়ের মতো স্নেহময়ী মা, ধর্মপ্রাণা মা আর তো হয় না, আর মধুসূদনের মতো প্রতিভা, তাই না, অলোক সামান্য পৃথিবীতে পাওয়া যায় না। কিন্তু তার আজ এই পরিণতি কারণটা কি? আসলে কিন্তু তার নৈতিক চরিত্র, শৃঙ্খলাবদ্ধ জীবন গড়ে ওঠেনি, তার জন্য কিন্তু তার আজ এই অবস্থা, এই দুর্দশা। কবি বুঝতে পেরেছেন, তিনি বন্ধুকে সেই কথা বলছেন এবং তারপরে তিনি মারা গেলেন। তো বুঝতে পারছো যে আমরা সেই কবিরই আমরা একটি কাব্য অংশ করব, অভিষেক। আর অনেক ভেতরে কথা আছে, আমরা যখন পরে ওই উচ্চ মাধ্যমিকে পড়ব, সেখানে গিয়ে দেখবো আমরা অন্যভাবে যে কবির জীবন কীভাবে তার কাব্যের রূপ পেয়েছে, এখানেও পেয়েছে দেখবো আমরা। এখানে কিন্তু ওই রাবণ বা মেঘনাদের যে ট্র্যাজেডি, এই ট্র্যাজেডি আসলে কিন্তু কবির জীবনের নিজের ট্র্যাজেডি, সেটাই রূপায়ণ হয়েছে। আমরা এবার আমাদের কাব্যে আসি। মেঘনাদ বধ কাব্য আমরা কিন্তু বলি মহাকাব্য। তো কেন মহাকাব্য বলছি, তাই না? আমরা জানি যে তুমি হয়তো এখনই বলবে যে আমরা তো মহাকাব্য বলতে সেই রামায়ণ, মহাভারত, তাই না, বা পাশ্চাত্যে ইলিয়াড, ওডিসি, এগুলিকে বুঝি। কেন বলছি? তো কেন বলছি আমরা মহাকাব্য এখানে আসবো না, আমরা উচ্চ মাধ্যমিকেই দেখব। তবে শুধু এইটুকু মনে রাখবো যে বিশেষ কতকগুলি বৈশিষ্ট্যের নিরিখে আমরা কোনো কাব্যকে মহাকাব্য বলে থাকি। অর্থাৎ দেখো, মহাকাব্যে 9টি স্বর্গ থাকবে, তাই না? তারপরে কি থাকবে, যে মহাকাব্যে ওই ব্যক্তি নিজের কথা বলবে না, তিনি সমষ্টির কথা, জাতির কথা বলবেন। তো আমাদের এই কাব্যে কিন্তু আছে, কী আছে সেগুলি আমরা পরে আস্তে আস্তে দেখব। তো আমাদের অভিষেকের মধ্যে কিন্তু অভিষেক যে নেওয়া হয়েছে মেঘনাদ বধ, সেখানেও কিন্তু 9টি স্বর্গ আছে। কী কী 9টি স্বর্গ? অভিষেক, অস্ত্রলাভ, সমাগম, অশোকবন, উদ্যোগ, বধ, শক্তি নির্ভেদ, প্রেতপুরী ও সংস্ক্রিয়া। এই মোট 9টি খণ্ড আছে। মোট 3 দিন 2 রাত্রি এই ঘটনা নিয়ে আমাদের মেঘনাদ বধ কাব্যটি লেখা। আর এই মেঘনাদ বধের যে প্রথম স্বর্গ অভিষেক, সেখান থেকে তোমাদের এটা নেওয়া হয়েছে। এই অভিষেক যে প্রথম স্বর্গ মানে অধ্যায়, এখানে মোট 785টি পংক্তি অর্থাৎ চরণ আছে। অভিষেক যে অধ্যায়, প্রথম স্বর্গ অধ্যায়, এখানে আছে 785টি পংক্তি। তার মধ্যে আমাদের যে পাঠ্য অভিষেক নেওয়া হয়েছে 657 থেকে 662 পর্যন্ত, অর্থাৎ 106টি
আমাদের কবিতায় মোট 106টি লাইন আছে। তোমরা বইটা বের করো, 80 পৃষ্ঠায় আছে। এখানে আমরা পড়ব। এই আমাদের শুরু হয়েছে কত থেকে? 657 থেকে। তাহলে 1 থেকে 656 কী আছে সংক্ষেপে একটু বলে নিই। যে সেই রামচন্দ্র তো লঙ্কা অবরোধ করেছেন তার বানর সৈন্য নিয়ে, এবং সেই তার বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে সেই রাবণ এবং চিত্রাঙ্গদাস পুত্র, বীর পুত্র, বীরবাহু নিহত হয়েছে। এবং বীরবাহু নিহত হওয়ার পরে বুঝতে পারছো রাবণ প্রতি বিশ্বাস করতে চায়নি কী ব্যাপার। তারপরে গিয়ে যখন দেখলো হ্যাঁ সত্যি তার সেই বীর পুত্র মৈনাক চূড়ার মতো পড়ে আছে, তখন তিনি ঠিক করলেন যে তিনি নিজেই যুদ্ধে যাবেন সেই রামচন্দ্রকে পরাস্ত করার জন্য। তো এই দিকে বুঝতে পারছো যে গোটা কাব্যের মধ্যে কিন্তু সেই দেবতারাও চায় না, কারণ রামচন্দ্রের সঙ্গে দেবতাদের একটা যোগাযোগ আছে। তারাও চায় না যে সেই রাবণ সেনাপতি পদে যাক, এবং সেই কথাটা এই এলাকায় নিশাযুদ্ধ হয়েছে। সেই নিশাযুদ্ধে কিন্তু মেঘনাদ সেই শত্রুসৈন্য অর্থাৎ রামচন্দ্রকেও সেই খণ্ড বিখণ্ড করে হত্যা করে এসেছে। এবং তারপরেই রামচন্দ্র যে সেই জেগে থেকে উঠেছে, সেই খবরটা যখন দিতে এলো প্রভাষার ছদ্মবেশে সংলক্ষ্মী দেবী, তোমাদের কবিতা শুরু হলো। পড়ি আজকে একটু, তাহলে আমরা বুঝতে পারব কীরকম। কনক আসন ত্যাজি বীরেন্দ্র কেশরী ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে কহিলা। কনক সোনা, কনক আসন স্বর্ণ আসন, স্বর্ণখচিত সিংহাসন, ত্যাজি ত্যাগ করে ছেড়ে, বীরেন্দ্র কেশরী বীর যে ইন্দ্র, বীর ইন্দ্র, ইন্দ্র শ্রেষ্ঠ, এখানে শ্রেষ্ঠ বীর কেশরী সিংহ। দেখো এই যে আগে বলেছি মধুসূদন মহাকবি, উপমাস্য মহাকবি, আর মহাকবির বৈশিষ্ট্য উপমা। তিনি কোনো একটা কথা বলবেন সেটাকে উপমা দিয়ে বলবেন। এখানে দেখো মেঘনাদের কি উপমা দিচ্ছেন? বীরেন্দ্র কেশরী, অর্থাৎ বীরদের ইন্দ্র, শ্রেষ্ঠ বীর সিংহ স্বরূপকে ইন্দ্রজিৎ প্রণমিয়া ধাত্রীর চরণে। প্রণাম ধাত্রী আগে বলেছি, সেই প্রভাষা ধাত্রী, তার চরণে প্রণাম করে কি বলছেন? কি হেতু মাতো গতিতব আজি এ ভবনে। এই ভবনে কেন বলছে? অর্থাৎ ইন্দ্রজিৎ এখন প্রমোদ উদ্যানে, প্রমোদ কাননে আছে। প্রমোদ কাননে কিন্তু সেই পুরো মহিলাদের অন্তঃপুরিকাদের আগমন সমাগম নিষেধ, আসার বিরুদ্ধ। অর্থাৎ কী কারণ তা বলছেন যে কি হেতু, কি কারণ। মাতা খেয়াল করে দেখো, তার কিন্তু প্রভাষা দাইমা, কিন্তু মা সম্বোধন করছেন মেঘনাদ। এখানে কিন্তু তার চরিত্রের একটা বড় দিক। গতিতব আজই এ ভবন, এই ভবনের দিকে যাত্রা কেন এসেছ? কহ দাসে লঙ্কার কুশল। দাস সেবক, প্রভাষার কাছে মেঘনাদ নিজেকে সেবক বলে উল্লেখ করছে। তুমি এই দাসকে, এই সেবককে বলো আমার লঙ্কা কুশল, লঙ্কা ভালো আছে তো, লঙ্কা মঙ্গল আছে তো। শিরঃ চুম্বী ছদ্মবেশী অম্বুরাশি সুতা উত্তরিলা। শিরঃ চুম্বী, এটা একটা আমাদের সেই ভালোবাসার স্নেহের একটা লক্ষণ। সেই মস্তক স্পর্শ করা, মস্তক চুম্বন করা প্রভাষা, তাই বলে ছদ্মবেশী অম্বুরাশি সুতা। অম্বুরাশি, অম্বু জল, এখানে সমুদ্রের সুতা, লক্ষ্মী দেবী, অর্থাৎ এখানে কিন্তু স্বয়ং লক্ষ্মী দেবী সে প্রভাষার ছদ্মবেশে এসেছেন। উত্তরিলা নাম ধাতু, উত্তর দিচ্ছেন। কোন কথা উত্তর দিচ্ছেন? যে কেন মা এই ভবনে আপনি এসেছেন পুরো নারী হয়ে। উত্তর দিয়ে কী বলছেন? হায় পুত্র কি আর কহিব কনক লঙ্কার দশা। হে সন্তান, হে পুত্র, কি বলবো কনক লঙ্কা, কনক স্বর্ণলঙ্কা, এই স্বর্ণলঙ্কার দশা, দুরবস্থা, আর কি বলবো, আর বলার ভাষা নেই। কেন?
ঘোরতর রণে হতপ্রিয় ভাই তব বীরবাহু বলি। ঘোরতর মানে ভয়ঙ্কর ভীষণ যুদ্ধে হত প্রিয় ভাই, তো মানে নিহত হয়েছে তোমার প্রিয় ভাই কে, বীরবাহু বলি। বীরবাহু তোমার ভাই নিহত হয়েছে। তার শোকে মহাশোকী রাক্ষসাধিপতি, তার শোকে শোকগ্রস্ত হয়েছেন সে রাক্ষসাধিপতি কে, রাক্ষসাধিপতি রাবণ। সসৈন্যে সাজে নাজি যুঝিতে আপন, তিনি সৈন্যসহ সেই যুদ্ধে যাওয়ার জন্য সাজছেন, নিজেই সাজছেন। দেখো অনেকটাই বাকি আছে, বুঝতে পারছো যে আজকেই বুঝতে আর করবো না, আমরা আগামী দিন এরপর তো যদি আজকে একটু ভূমিকা করলাম, তো কবি জীবনী বললাম। আজ এখানে থাক, দাগিয়ে রাখো যে সসৈন্যে সাজে নাজি যুঝিতে আপনি, এই অবধি থাক। আগামী দিন আমি এখান থেকে যতটা পারা যায় শেষ করবো, একটু ভালো করে পড়বে। আর জীবনে যেটা বললাম ভালো করে শুনবে, মনে রাখবে যে মূল কথা একটাই, জীবন যতই বড় হও না কেন, অর্থ প্রতিপত্তি বিদ্যান যা কিছু হও, কী করতে হবে, নৈতিক চরিত্রকে কিন্তু গড়ে তুলতে হবে। সেই চরিত্র স্খলন হলে কিন্তু সব কিছু যাবে। একটা কথা আছে না একটা, যে যার অর্থ গেলে পারে খুব সামান্য যায়, স্বাস্থ্য গেলে পারে কিছু একটু গেল, কিন্তু চরিত্র গেলে পারে তার জীবনের সব কিছুই গেল। মধুসূদন কিন্তু তার প্রমাণ, কিন্তু মনে রাখবে। রাখছি, এরপর দিন